Okay, welcome everybody to the class. And today we are going to start chapter 30 of this book. And this is cash management. And already you know what does cash mean. So basically the cash mean the currency or coin. So I'm already, it is right down here, the currency or coin. So it indicate the cash. So sometimes you're talking about the cash, but what does this cash mean? The cash means the currency or coin we are holding, or what is in our pocket, in our money bag. So if you find in your money bag, what will you find? Either currency or coin. So what is called money. So cash means this currency or coin. Now the question is why the cash management is important for the farm. Because the cash indicates the liquidity of the farm. It is the liquid money or available money to manage the business. So having huge amount of money is not feasible, is not profitable for the farm. And at the same time, if you have shortage of money or shortage of fund, that is also not suitable for the farm. So we need to think about how much money we need to hold. মানে বেশি পরিমাণ যদি আমরা ক্যাশ হোল্ড করি এটিও ভালো না, আবার যদি আমাদের ক্রাইসিস থাকে সেটিও ফার্মের জন্য ভালো না। সেই জন্য ক্যাশ ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের যে বিষয়টি মাথায় রাখতে হবে যে কি পরিমাণ ক্যাশ আমরা হোল্ড করব এবং এটি মানে ব্যালেন্সটা কতটুকু হবে, যেটাকে আমরা অপটিমাম ব্যালেন্স বলছি, যেটি আমরা লাস্টে দেখব যে কি পরিমাণ ক্যাশ হোল্ড করব। সেকেন্ডলি আমরা এই যে ক্যাশ ম্যানেজমেন্টের বিষয়ে আলাপ করব। এখানে এই ক্যাশ ম্যানেজমেন্ট বলতে এরিয়া বা কোন কোন বিষয়গুলি এর মধ্যে ইনক্লুডেড সেটি আমরা প্রথমে দেখব যে হোয়াট ডাজ ক্যাশ ম্যানেজমেন্ট মিন। ওয়েন উই আর টকিং অ্যাবাউট ক্যাশ ম্যানেজমেন্ট, তার মানে আমরা কোন কোন বিষয়গুলিকে মিন করছি। এখানে তিনটি বিষয় ইনক্লুডেড, যেটি আমরা এখানে ফ্যাসিটস অফ ক্যাশ ম্যানেজমেন্ট হিসেবে এখানে বললাম। কি কি দেখো এখানে, এখানে তিনটি বিষয় কি কি। এক নাম্বার হলো ক্যাশ ইনফ্লো অ্যান্ড ক্যাশ আউটফ্লো। দ্যাট মিনস সো হাউ মাচ মানি ইন আওয়ার ফার্ম উই আর গেটিং। ইনফ্লো বলতে যে কি পরিমাণ ফার্মে আসছে, যেটি ফার্মে আসছে সেটি হলো ইনফ্লো, আর যেটি আমরা পেমেন্ট করছি সেটি হলো আউটফ্লো। আউটফ্লো ইন এনি ফর্ম, আইদার পেমেন্ট অর এক্সপেন্ডিচার। তো এটি হলো একটি বিষয় যে কি পরিমাণ ফার্মে ক্যাশ আসে এবং কি পরিমাণে আউট হয়। সেকেন্ডলি ক্যাশ ফ্লো উইদিন দ্য ফার্ম, তার মানে হাউ মাচ ক্যাশ উই আর জেনারেটিং উইদিন দ্য ফার্ম থ্রু দ্য বিজনেস অপারেশনস। মানে বিজনেসের অপারেশন, আমরা বিজনেস করতে গিয়ে আমরা কি পরিমাণ ক্যাশ জেনারেট করি, সো সেটি হলো ক্যাশ ফ্লো উইদিন দ্য ফার্ম। অ্যান্ড ক্যাশ ব্যালেন্স, তার মানে আমরা ক্যাশ নিয়ে যে ডিল করি সেখানে কি পরিমাণ ক্যাশ ব্যালেন্স আমরা হোল্ড করব, মানে হাতে রাখবো, আর বাকিটা কি করব, বাকিটা হয়তো আমরা ইনভেস্ট করব বা অন্য কোথাও খরচ করব, কিন্তু কি পরিমাণ হোল্ড করব দ্যাট ইজ দ্য ক্যাশ ব্যালেন্স। তো এখানে আমরা এই তিনটি বিষয়ের ডিসকাশনই হলো ক্যাশ ম্যানেজমেন্টের বিষয়। ইফ ইউ ওয়ান্ট টু ম্যানেজ ইউর ক্যাশ এফিশিয়েন্টলি, ইউ নিড টু ফোকাস দিস 3 পয়েন্টস। যদি একজন গুড ক্যাশ ম্যানেজার হতে চাও, তোমার পার্সোনাল লাইফে যদি হতে চাও, সেক্ষেত্রেও তোমাকে এই তিনটি বিষয়ে ফোকাস করতে হবে। তোমার পার্সোনাল লাইফে ক্যাশ ইনফ্লো বলতে কি বোঝায়? তুমি বাবার কাছ থেকে টাকা নাও, এটা হলো তোমার ইনফ্লো। তোমার আউটফ্লো কি? আউটফ্লো হলো তুমি রিক্সা ভাড়া দাও, তুমি খরচ করো, তুমি যা কিনো, সেগুলো হলো তোমার আউটফ্লো। এন্ড ক্যাশ ফ্লো উইদিন দ্য ফার্ম, এখানে তুমি মানে পার্সোনালি ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট যে এটার সাথে কম্পারিজন, যে তুমি নিজস্ব কোনো ইনকাম তোমার আছে কিনা, সেটি হয়তো আমরা উইদিন দ্য ফার্মের সাথে কম্পেয়ার করতে পারি ইন্ডিভিজুয়ালি। এন্ড ফাইনালি ক্যাশ ব্যালেন্স, তোমার হাতে কি পরিমাণ ক্যাশ আছে। তোমার পকেটে 20 টাকা থাকুক, 100 টাকা থাকুক, 500 টাকা থাকুক, এটা হলো ক্যাশ ব্যালেন্স। তো এখানে আমরা ফ্যাসিটস অফ ক্যাশ ম্যানেজমেন্ট, তার মানে এই তিনটি বিষয় বা ক্যাশ ম্যানেজমেন্ট বলতে আমরা এই তিনটি বিষয়কেই বুঝে থাকি। You got the point? সবাই বুঝছো? জি স্যার।
তাহলে আমরা এই তিনটি বিষয় মূলত ক্যাশ ম্যানেজমেন্টের মধ্যে ডিসকাশনে নিয়ে আসবো। সো এগুলো ডিটেলসে দেখবো, তার আগে আমরা দেখবো যে মোটিভস ফর হোল্ডিং ক্যাশ, কেন আমাদের ক্যাশ দরকার হয় বা এর মোটিভগুলি কি 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 কারণে আমরা ক্যাশ হোল্ড করি। তো সেক্ষেত্রে প্রথমেই আমরা দেখব ফার্স্ট মোটিভ কি, দ্য ট্রানজ্যাকশন মোটিভ। ট্রানজ্যাকশন মোটিভটা কি? উই আর মেকিং ট্রানজ্যাকশন, ডেইলি ট্রানজ্যাকশন, প্রতিনিয়তই আমরা ট্রানজ্যাকশন করি, কোনো কিছু কেনা একটা ট্রানজ্যাকশন, সেল করা ট্রানজ্যাকশন। সো যেখানে ইকোনমিক ইভেন্ট হয় দ্যাট ইজ কল্ড ট্রানজ্যাকশন। তো এই ট্রানজ্যাকশন পারপাসে আমাদের ক্যাশ দরকার হয়। তার মানে আমরা কিছু কিনতে গেলাম, আমাদের কি দরকার? ক্যাশ দরকার। তুমি কিছু কিনতে চাও, কি দরকার? ক্যাশ দরকার। এটাই হলো ট্রানজ্যাকশন মোটিভ। তাহলে আমাদের কেন ক্যাশ দরকার? বিকজ অফ ট্রানজ্যাকশন মোটিভ। দেন প্রিকশনারি মোটিভ। প্রিকশনারি মোটিভটা কি? যে আমরা কি করি, যে আমরা চিন্তা করলাম যে আমি যদি অসুস্থ হয়ে যাই, তাহলে যদি কোনো এমার্জেন্সি পারপাসে আমার খরচ দরকার হয়, আমি কোথায় পাবো? এই জন্য কিছু টাকা সেভ করলাম। এটা ফ্যামিলির গার্ডিয়ানরা অনেক সময় করে থাকে, কি কিছু টাকা তারা সেভ করে রাখে। এটি কেন রাখে? বিকজ অফ প্রিকশনারি পারপাস। তারা চিন্তা করে যে যদি কোনো এমার্জেন্সি সিচুয়েশন অ্যারাইজ করে, সেক্ষেত্রে আমি টাকা কোথায় পাবো, এই কারণে কিছু সেভ করে রাখি। তাহলে এই যে টাকাটা রাখলো, এই ক্যাশের পারপাসটা কি? দ্যাট ইজ কল্ড প্রিকশনারি মোটিভ। তারপরে হলো দ্য স্পেকুলেটিভ মোটিভ। স্পেকুলেশন মানে হলো প্রেডিক্টিং ফিউচার, ফোরকাস্টিং ফিউচার। তুমি যখন ফিউচার ফোরকাস্ট করবে এবং এজন্য তুমি কিছু টাকা হোল্ড করবে বা খরচ করবে, সেটি হলো স্পেকুলেটিভ। স্পেকুলেশন যেহেতু বললাম ফোরকাস্টিং ফিউচার, তুমি যদি এখন চিন্তা করো যে 1 মাস পরে রোজা শুরু হবে, রোজা শুরু হলে জিনিসপত্রের দাম বেড়ে যায়, বাংলাদেশের কালচার এরকম, তাহলে এখন আমি কিছু প্রোডাক্ট কিনে রাখি, কারণ ওই সময় যাতে বেশি দামে কিনতে না হয়, এই জন্য এখন কিনে রাখবো মনে করো। তো তাহলে এখন কিনে রাখতে হলে তোমার তো আবার বেশি ক্যাশ দরকার। তাহলে এই ক্যাশটা কেন দরকার হচ্ছে? এটি হলো স্পেকুলেটিভ মোটিভ, বিকজ ইউ ওয়ান্ট টু অ্যাভয়েড দ্য সিচুয়েশন, এরকমের মানে প্রাইস হাইক সিচুয়েশনকে তুমি অ্যাভয়েড করতে চাও। সো ইউ আর পারচেজিং মোর নাও, এবং এটি তুমি রেখে দিবে, ওই সময় খরচ করবে প্রোডাক্টগুলো। তো এই এখন যে তুমি এই খরচটি করলে, এটি তো এখন দরকার হচ্ছে না, কিন্তু ক্যাশ তো তোমার দরকার হলো, যেহেতু তুমি ইউ আর পারচেজিং মোর প্রোডাক্ট। সো এটাকে বলা হয় স্পেকুলেটিভ মোটিভ। So sometimes people demand more cash for speculative motive purpose. বুঝছো? জি স্যার। And স্যার একটা finally the, হ্যাঁ বলো। স্যার, এই যে আমরা যে ফ্যাক্টরস গুলো পড়লাম স্যার, হ্যাঁ, এটা তো জাস্ট 3টা ফ্যাক্টরস দেয়া আছে। তো এগুলো তো ডিটেল দেয়া নাই বইয়ে স্যার। ডিটেল তো বইয়েও দেওয়া আছে, আর আমি তো বললাম আমারটা যদি মনে থাকে ফাইন, মনে না থাকলে বই তো আছেই, এখানে সবগুলি আলাদা আলাদা প্যারা এক্সপ্লেইন করা আছে। এক একটু ট্রানজ্যাকশন মোটিভ কাকে বলে আলাদা প্যারা আছে, বইয়ে দেখবে। তো লাস্ট অফ অল দ্য কম্পেনসেটিং মোটিভ। কম্পেনসেটিং ব্যালেন্স মোটিভটা কি? যে আমরা অনেক সময় কি করি, শর্ট টার্ম লোন নিই। তো শর্ট টার্ম লোন নিতে গেলে আমাদের যেটি দরকার হয়, যে ব্যাংক সামটাইমস ডিমান্ড সাম ব্যালেন্স। তোমাকে বললো যে 1 লাখ টাকা আপনাকে লোন দিব, কিন্তু আপনার অ্যাকাউন্টে 10,000 টাকা থাকতে হবে, 20,000 টাকা থাকতে হবে। 10-20 হাজার টাকা তোমার অ্যাকাউন্টে থাকতে হবে। এটি এই কেন? লোন পাওয়ার জন্য। এবং তুমি যদি আগে থেকেই চিন্তা করো যে আই নিড টু মেনটেন 10,000 টাকা ইন মাই অ্যাকাউন্ট টু হ্যাভ দ্যাট লোন, তাহলে এই যে 10,000 টাকা কেন দরকার হচ্ছে, এর মোটিভটা কি? দ্যাট ইজ দ্য কম্পেনসেটিং মোটিভ, বিকজ ইউ ওয়ান্ট টু হ্যাভ দ্য শর্ট টার্ম লোন। সো 10,000 ইজ রিকোয়ার্ড ফর কম্পেনসেটিং ব্যালেন্স পারপাস। সেই কারণে মানুষ যে টাকা হোল্ড করে, সেটি হলো কম্পেনসেটিং ব্যালেন্স মোটিভ। বুঝছো? তাহলে মানুষ মূলত ক্যাশ হোল্ড করে, এর পেছনে কারণগুলি হলো
বা মোটিভগুলি হলো এই যেগুলি বললাম, ট্রানজেকশন, প্রিকশনারি, স্পেকুলেটিভ অ্যান্ড কম্পেনসেটিং ব্যালেন্স। তো এগুলি আমাদের মাথায় রাখতে হবে, যেগুলি আলোচনা করলাম মনে থাকলে ভালো, বই দেখবে। ওকে, না বুঝলে বলো, প্রশ্ন থাকলে বলো। সবাই বুঝছো? কে বুঝো নাই? প্রিকশনারি মোটিভ কি বলো, কি বলবে? প্রিকশনারি মোটিভ বলতে কি বুঝি আমরা, একটা এক্সাম্পল দাও। বলবেন না কেউ? Sir, the desire to keep extra money in case of unforeseen situation. শুনতে পাচ্ছি না, জোরে বলো। মানে স্যার কোনো আনফোরসিন সিচুয়েশনের জন্য এক্সট্রা কিছু মানি স্যার হোল্ড করে রাখা স্যার। এক্স্যাক্টলি, একটা এক্সাম্পল দাও। স্যার মেডিকেল বিলস। সেটা তো আমি বলেছিলাম, স্যার নাই এর। স্যার নরমাল ক্ষেত্রে যেগুলো হয় স্যার, মেয়েদের ক্ষেত্রে বিয়ের জন্য আলাদা এক্সট্রা মানি আগে থেকে স্যার জমা জমা রাখা দেয়। বাবা, স্যার শুধু মেয়েদের ক্ষেত্রে না, ছেলেদের মোহরানা ব্যাংকও পাওয়া যায় স্যার। হ্যাঁ, ওটাই বললাম, এটা তো প্যারেন্টস করবে, মানে প্যারেন্ট উইল থিঙ্ক অ্যাবাউট দ্য, মানে বিয়ে শাদী ছেলে মেয়েদের। তো তখন কি করবে? তখন সে কিছু টাকা আগে থেকে সেভ করে রাখলো, যে বিয়ের খরচ কিভাবে মেনটেন করবে। এটি ছেলে চিন্তা করলো, বিয়ের সময় তো মহারানা লাগবে, তো এটি তো এখন মেয়েরা 1 লাখ টাকায় অনেকে রাজি হয় না, 2 লাখ, 5 লাখ, 10 লাখ। তো এখন কি করণীয়, আগে থেকে সেভ করে রাখতে হবে, নাহলে তো আর বিয়ে হবে না। তো এখন এটা চিন্তা করা এবং সেই পারপাসে টাকা রাখা, এটাও একটা প্রিকশনারি মোটিভ। কেউ চিন্তা করলো যে আচ্ছা হজে যেতে হবে, তো ওই সময় যদি হাতে টাকা না থাকে, কিছু টাকা সেভ করে রাখি। তো এগুলি সবই হলো প্রিকশনারি মোটিভ, বুঝছো? স্পেকুলেটিভ মোটিভের একটা এক্সাম্পল দাও, কে বলবে? কে বলবে? কেউ স্যার বলবে না? কোশ্চেনটা আরেকবার একটু বলতেন স্যার। What does speculative motive mean? Give an example. না স্যার, পারি না স্যার। কেউ পারবে না? মেয়েদের মধ্যে থেকে বলবো, এর আগে কে বলেছিল? আলিফ না? আচ্ছা, এরপরে মেয়েদের মধ্যে থেকে স্যার একজন। স্পেকুলেটিভ মানে কি স্যার? স্পেকুলেটিভ মানে কি, এটা তো কয়েকবার বলেছি মানে কি। এখন তোমরা বলো, তারপরে না পারলে আমি আবার বলবো। স্যার আপনি আরেকবার একটু বলে দেন স্যার। এই মেয়েরা কেউ বলবে? স্যার কোনো সাপোজ কোনো স্যার বিজনেসের ক্ষেত্রে স্যার কোনো ফ্রেন্ড সাপোজ কোনো আইডিয়া দিল, ওই সময় স্যার ইনভেস্টমেন্টের কাজের জন্য স্যার যে টাকা রাখা যায় ওইটা স্যার কাজে লাগানো গেল স্যার, এটা স্পেকুলেটিভ মোটিভ স্যার। স্পেকুলেটিভ প্রথমেই বলেছিলাম, এর মিনিং হলো ফোরকাস্টিং ফিউচার, মানে হলো ফিউচারকে প্রেডিক্ট করা। when you will predict the future, ভবিষ্যতে কি হতে যাচ্ছে সেটা আগে থেকে চিন্তা করে সেই অনুযায়ী যদি তুমি টাকা রাখো, সেভ করো, খরচ করো, সেটি হলো স্পেকুলেটিভ মোটিভ। ফর এক্সাম্পল বলছিলাম না, যে তুমি এখন চিন্তা করলে রমজান মাসে জিনিসপত্রের দাম বাড়বে, তাহলে এটা চিন্তা করে এখনই তুমি প্রোডাক্ট কিনে রাখলে যাতে খরচ বেশি না হয়। কিন্তু এখন তো তোমার খরচ হলো, এটা কেন খরচ হলো? এটাই হলো স্পেকুলেটিভ মোটিভ। কথা বুঝছো?
জি স্যার। কেউ চিন্তা করলো, আরেকটা এক্সাম্পল দিই, কেউ চিন্তা করলো শেয়ার মার্কেটে শেয়ার প্রাইস বাড়তে পারে, তাহলে এখনই সে শেয়ার কিনলো, কারণ এই যে ফিউচার ফোরকাস্ট করলো যে শেয়ার প্রাইস বাড়বে, তখন আমি সেল করে দিব, এবং এখন কিনে রাখলো এই চিন্তা করে, এখন কিনে রাখলো এই চিন্তা করে, কোন চিন্তা, যে শেয়ার প্রাইস বাড়বে তখন সেল করবে, তাহলে এটি হলো স্পেকুলেটিভ মোটিভ। এরপরে কম্পেনসেটিং ব্যালেন্স মোটিভটা কি, এটা কি বলবে, বলো। কি বলবে, কেউ বলবে না? স্যার পারবো না। পারবো না, এই কথা তো বলা যাবে না, পারতে হবে। পারবো না, এটা তো খুবই সহজ কথা, এত সহজ কথা বলা যাবে না। ইয়েস উই ক্যান, সেটা বলতে হবে। আমরা পারি, মেয়েরা পারি, দেখো না মেয়েরা কত কিছু, এই যে নারী দিবসে কত কিছু করলো, এখন আবার বলো পারবো না, এটা হবে? তাহলে নারী দিবস পালন করে কি লাভ হলো? হ্যাঁ, কে স্যার বলবে? নারী দিবসে ওয়ার্কিং ক্যাপিটালের কিছু শেখাইছিল স্যার? নারী দিবসে ওয়ার্কিং ক্যাপিটাল কে শিখাবে? হ্যাঁ, কে বলবে কম্পেনসেটিং ব্যালেন্স মোটিভ, এনিবডি? হবে স্যার কম্প্রিহেনসিভ ব্যালেন্স নাকি স্যার, কি বলেন স্যার? যে দেখতে পাচ্ছ না, লেখাই তো আছে কম্পেনসেটিং ব্যালেন্স মোটিভ। স্যার ব্যাংক অ্যাকাউন্টে মিনিমাম যে ডিপোজিট মেইনটেইন করা লাগে স্যার, ওইটা স্যার। সব তুমি বলবা কেন, আর কেউ, আর কারো, আর কেউ বলবে না? স্যার ওই যে যে আমাদের যে ক্ষতিপূরণটা হয় ওইটাকে ব্যালেন্স করার জন্য যে মোটিভ, ওই টাইপের কিছু, মানে তোমরা তাহলে শুনো না আমার কথা, স্যার মাথার উপর দিয়ে যায় পড়াগুলা, এত কঠিন কেন? কঠিন লাগে স্যার। একটা হলো, একটা কারণ হতে পারে শুনো না, আর 2 নম্বর কারণ হতে পারে একদিক থেকে শুনতে থাকো আর একদিক থেকে ভুলতে থাকো। জি তো স্যার, এখন ভুলে আসলে, যাই। এখন আসলে কোনটা? আসলে কোনটা ভুলে যাও, এটা নাকি শুনো না? জি স্যার, ভুলে যাই। একদিন থেকে যদি ভুলে যাও তাহলে দেখতে হবে, তাহলে দেখতে হবে তুমি কি গান শুনলেও কি ভুলে যাও না? না। যদি সবকিছুই ভুলে যাও, গানও ভুলে যাও, তাহলে বুঝতে হবে যে এটা হলো রোগ। আর যদি দেখা যায় যে তুমি গান মনে থাকে আর আমার পড়াটা মনে থাকে না, তাহলে বুঝতে হবে তোমার কনসেন্ট্রেশনের অভাব। এখন তোমার কি হয়েছে, এখন তুমি নিজে চিন্তা করো। কনসেন্ট্রেশনের অভাব হয়েছে না রোগ হয়েছে, কোনটা? স্যার কনসেন্ট্রেশনের অভাব হইতেছে আমাদের। সেটাই কারণ, তার মানে গান মনে থাকে শুনলে, তাহলে কনসেন্ট্রেশনের অভাব। তাহলে মানুষের মানুষের কনসেন্ট্রেশন 7 সেকেন্ড পরে পরে ডাইভার্ট হয়, এটা একটা ইনফরমেশন। এটা সাইকোলজিস্টরা দেখেছেন যে 7 সেকেন্ড পর পর মানুষের কনসেন্ট্রেশন ডাইভার্ট হয়, মানে আরেক দিকে মন চলে যায়। দেখো না, নামাজ পড়তে বসলে হলো বেশি দেখা যায়। জি স্যার। জি স্যার। যে তখন বিভিন্ন চিন্তা ভাবনা মাথায় চলে আসে। জি স্যার। প্রশ্ন হলো হোয়াট টু ডু। তো সেক্ষেত্রে সাজেশন হলো যে তুমি, আমি তো জানি যে কনসেন্ট্রেশন ডাইভার্ট হয় কিছুক্ষণ পর পর, তাহলে করণীয় কি? করণীয় কনসেন্ট্রেশন ধরে রাখতে হবে। ধরে রাখতে হবে যে যখনই ডাইভার্ট হওয়া শুরু করলো তখনই আবার মনোযোগ দিতে হবে। তার মানে ইউ উইল হ্যাভ টু বি আ গুড লিসনার, গুড লিসনার বাট নট ফেক অ্যাটেনশন। গুড লিসনার মানে অনেক সময় হয় কি যে আমরা হয়তো এরকমের একেবারে খুব নজর দিয়ে শুনছি এরকম,
তোমার ভাবখানা এমন যে তুমি একেবারে সব শুনছো, আসলে তুমি এরকম করে অন্য কিছু চিন্তা করতেছো। এটাকে বলে ফেক অ্যাটেনশন। কথা বুঝছো? যে তুমি একেবারে স্পিকারের দিকে তাকিয়ে আছো এরকম একটা না, আসলে তোমার মাথায় অন্য কিছু। এটাকে বলে ফেক অ্যাটেনশন। ফেক অ্যাটেনশন থাকলে কিন্তু তখন আসলে কনসেন্ট্রেশন থাকে না, যদিও মনে হচ্ছে আপাত দৃষ্টিতে যে সে শুনছে অথবা সে এটা নিয়ে বিজি আছে, কিন্তু তার মাথায় অন্য কিছু কাজ করে। তোমাকে হতে হবে গুড লিসনার উইথ অ্যাটেনশন। আর এটি হওয়ার জন্য তো তুমি যেহেতু তোমার শর্টকামিংস, তোমার লিমিটেশন জানো, যে আসলে তোমার অ্যাটেনশন ডাইভার্ট হয় মাথায়, তাহলে তখন কি আসে? কিছু একটা তো আসে, ওটা যে যারটা সেই জানে, ওটা আরেকজন বলতে পারবে না। মাথায় যা আসে ওইগুলিকে দূরে সরিয়ে দাও, যাই আসো ওটা তুমি তোমারটা আইডেন্টিফাই করো যে আমার মাথায় কি আসে। তোমার মাথায় যা আসে ওটাকে একটু দূরে সরিয়ে দাও, ফর দ্য টাইম বিং কিছু সময় দূরে সরিয়ে দাও, তাহলে অ্যাটেনশন থাকবে আর তখনই মনে থাকবে। আর যদি তুমি অ্যাটেন্টিভলি শুনো এবং মনে থাকে, কিন্তু তোমার পড়াশোনাও কম লাগলো, এই জন্য দেখা যায় কেউ 1 ঘন্টায় পরে খুব ভালো রেজাল্ট করে, আর কেউ হলো 6 ঘন্টা পরে তারপরও মনে থাকে না। আর কিছু লোক তো হয় এরকম, যেটাকে আমরা বলি মানে ফিজিশিয়ানরা বলি অসুস্থতা, সিকনেস। সেটি কি? সেটি হলো, মনে করো তুমি একটা প্যারা পড়তেছো, একটা পড়া একদিকে প্যারা মনে করো 5 লাইন, এখান থেকে পড়া শুরু করে 2 লাইন যাওয়ার পরে আবার ভুলে গেছো প্রথম দিকে কি পড়েছিল, তখন আবার প্রথম থেকে পড়লাম, আবার পরে অর্ধেক পড়ার পরে এরপরে ওই শেষের লাইন পড়তে গিয়ে শেষের লাইনটা তো পড়তেছে, এখন ওই শুরুর দিকে কি পড়েছিল ওইটা আবার ভুলে গেছে। মানে 2বার 3বার প্যারাটা পড়ার পরে এরপরে বোঝা যায়, ও আচ্ছা আমি তাহলে এইটা পড়তেছি। এটা হলো সিকনেস, এটা হলো অসুস্থতা, এটার জন্য ট্রিটমেন্ট দরকার হয়। আর বাকি যেগুলি সেগুলি অসুস্থতা না, সেগুলি হলো তোমার অ্যাটেনশন নাই, তোমার নাই, ইউ আর নট সিরিয়াস, এগুলি। ইউ গট দি পয়েন্ট? ইয়েস স্যার। ওই জন্য তোমাকে চিন্তা করতে হবে তোমার কি সমস্যা। এটা শুধু আমার কোর্সের বেলায় প্রযোজ্য না, এটা সব ক্ষেত্রে সব কিছুতেই। তুমি আর কিছুদিন পরে তোমরা জব মার্কেটে যাবে, জব মার্কেটে অ্যাটেনশন একটি ইম্পর্টেন্ট ইস্যু, বিকজ ইফ ইউ ডোন্ট লিসেন টু ইয়োর ম্যানেজার, দেন অনেক কিছু স্কিপ করে যাবে। ম্যানেজার পরে বলবে আপনাকে এগুলি এগুলি বলেছিলাম কালকে, করেছেন? তখন বললো স্যার এটা তো করেছি, আর কি বলছিলেন সেটা তো ভুলে গেছি। তখন তোমার সম্পর্কে তার আইডিয়া কি হবে? ইউ আর নট এ গুড এমপ্লয়ি, নট এ সিরিয়াস এমপ্লয়ি। সেটা হয়তো তোমাকে বলবে না যে আপনি তো অত ভালো এমপ্লয়ি না, এটা তো সামনাসামনি ম্যানেজাররা বলে না, অনেকে হয়তো বলতেও পারে, ধমকও দিতে পারে, কিন্তু যে বলে না তার মানে হলো সে তোমাকে কিন্তু দেখে নিবে। কখন দেখে নিবে? তোমার প্রমোশনের টাইম আসলে তখন দেখে নিবে। প্রতিশোধ নিবে সেটা না, মানে হলো যে তখন সে মার্কিং করবে ইউ আর নট সিরিয়াস অ্যাবাউট দ্য জব, তখন তোমাকে কিন্তু সে প্রমোট করতে চাইবে না, যে তুমি এইখানেই থাকো, এই পজিশনেই থাকো। ইউ শুড নট বি প্রমোটেড বিকজ ইউ আর নট সিরিয়াসলি ডুইং দ্য জব। তোমাকে 5টা বললে তোমার 2টা করো, 3টা ভুলে যাও, সেটা দিয়ে তো আর প্রতিষ্ঠান চলবে না। এই কারণে এটি পড়াশোনার ক্ষেত্রে যেমনি ইট ইজ ইম্পর্ট্যান্ট, এটি সব জায়গাতে, জব মার্কেটে তুমি যা করো সেখানেই ইট ইজ ইম্পর্ট্যান্ট। কথা বুঝছো? এই সবাই বুঝছো? জি স্যার। জি স্যার। না এটাও ভুলে গেছি? জি স্যার। না স্যার, বুঝেছি। এটা তো আর ভুলে যাবে না, স্যার। এটা ভুলে গেলে না গেলে তো বোঝা যাবে এবার অ্যাটেনশন দিয়েছে। ওকে ফাইন, তো আজকে আমরা থিওরির মধ্যেই থাকলাম। এর পরের দিন হয়তো এখানে ম্যাথমেটিক্যাল পার্ট আছে, তার আগে আমরা ইয়েটা জানবো, ফর্মুলা জানবো, এরপরে করবো। আর আগামী ক্লাস আমাদের তো সোমবারে, ওই দিন হয়তো একটু বেশি সময় নিব আমরা, যেহেতু আমরা একটি ক্লাস মিস হয়েছে আমাদের, ওইটা ওই দিন মেক আপ করবো ইনশাল্লাহ। তো আমরা ওই দিন ক্লাস টেস্ট নিব, তারপরে আমরা
এই চ্যাপ্টারটা কন্টিনিউ করব। ওকে স্যার ওকে স্যার। ওকে আসসালামু এবারে বলো, আলাইকুম। কোনো প্রশ্ন থাকলে বলো, না বুঝলে বলো, মন্তব্য থাকলে স্যার। বলো। স্যার কোশ্চেন ছিল না স্যার, তারপরে স্যার একটা পুরাতন কোশ্চেন করি স্যার। ক্লাস টেস্টে মানে কোন কোন টপিকের উপর স্যার ক্লাস টেস্ট আমরা দিব স্যার? এ কি বলছে ও? স্যার ক্লাস টেস্ট আমরা কোন টপিকের উপরে দিব স্যার? কোন কোন টপিক? এটা তো topic? তোমরা জানো টপিক। 27 চ্যাপ্টারে যা পড়া হচ্ছে, যেটা ম্যাথ সহ। পুরাতন 27 চ্যাপ্টার ম্যাথ সহ অল থিওরিজ, এই তো। ওকে, so that's all for today. তাহলে দেখা হবে আবার by this time. আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।